প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। 129 অ্যাথলিট পেলেন সম্মাননা। নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা শুরু 30 এপ্রিল। দুর্নীতি ঠেকাতে আমিনুলের জিরো টলারেন্সকে স্বাগত জানালেন ফারুক। চেয়ারের মায়া নেই, কাজ করতে চান দেশের ক্রিকেটে। হামজা শমীদদের সিঙ্গাপুর পরীক্ষাকাল, জয়ের স্বপ্ন কাবরেরার, চ্যালেঞ্জ দিতে প্রস্তুত কাপ্তান জামাল। খেলোয়াড় না থাকা অবস্থায় কাউকে রাজনৈতিক দলে যোগ না দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 129 অ্যাথলিটকে ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দিয়ে জানালেন পড়াশোনার মতো বাধ্যতামূলক করতে চান খেলাধুলাকেও। এছাড়াও 30 এপ্রিল সিলেট থেকে নতুন পরিসরে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া 129 অ্যাথলিটকে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন ক্রীড়া কার্ড। এতে মাসে 1 লাখ টাকা করে পাবেন ক্রীড়াবিদরা। এ অর্থ সম্ভাবনাময় খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী সরকার প্রধান। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়া ক্রীড়া প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল সিলেট থেকে 60টি খেলা নিয়ে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি, তো এই মধ্যে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। খেলোয়াড় থাকা অবস্থায় কাউকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। জানান খেলাধুলাকেও পড়াশোনার মতো বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা। আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন, নতুন মাঠ তৈরি ও তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড়দের তুলে আনতে নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। ক্রীড়া কার্ড হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত অ্যাথলিটরা। আর্থিক নিশ্চয়তা পাওয়ায় মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন বলছেন তারা। দেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতিও তাদের কণ্ঠে। আর ক্রীড়া কার্ডকে অ্যাথলিটদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার সুরক্ষার ঢাল হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, কথা আর কাজে মিল রাখল বর্তমান সরকার। 129 অ্যাথলিটকে ক্রীড়া কার্ড দেয়া তারই প্রমাণ। ক্রিকেটের দেশে ব্যতিক্রম 2-1টি ডিসিপ্লিন আর সার্ভিসেস টিমগুলো ছাড়া আর্থিক কষ্টে ভোগেন বেশিরভাগ অ্যাথলিট। এর প্রভাব পড়ে তাদের পারফরমেন্সে। তবে এবার কিছুটা হলেও লাঘব হচ্ছে অর্থ কষ্ট, তাই এর প্রতিদান দেওয়ার অঙ্গীকার। এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন, আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে, এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে, এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরও বেশি
শক্তিশালী হবে। প্রথম ধাপে 129 জন ক্রীড়াকার পেলেও শিগগিরই এই সংখ্যা ছবে 500। এই তালিকায় আর্চারি, বক্সিং, সুইমিং, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্সের পাশাপাশি জায়গা পেয়েছেন ইয়োগা বা প্যারা ইভেন্টের অ্যাথলিটরা। স্বপ্ন তাদের আরও সুদূরে। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণপূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। 4 মাস পর পর ক্রীড়া কার্ডধারী অ্যাথলিটদের পারফরমেন্স মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি আসবে ইতিবাচক ফলও। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি ঠেকাতে জাতীয় সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের জিরো টলারেন্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। চেয়ারের মায়া নয়, বরং দেশের ক্রিকেটের উন্নতি করতে কাজ করে যেতে চান সাবেক টাইগার ক্যাপ্টেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফিরে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং বিসিবির দুর্নীতি নিয়ে মহান জাতীয় সংসদে জিরো টলারেন্সের ঘোষণা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। অনিয়ম ঠেকাতে দুর্নীতি দমন কমিশনকে আবারও স্বাগত জানিয়েছেন ক্রিকেট বোর্ডে। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আশ্বাসে কিছুটা স্বস্তি বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদের কণ্ঠে। সভাপতির দায়িত্বে থেকে নিজেও দুদকের সাহায্য নিয়েছিলেন জানান গণমাধ্যমে। দুর্নীতি নিয়ে খুব কাজ করছিলাম আর কি, যে আমার মনে হয় যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এটা আমার মনে হয় এভাবে চলে যাওয়া উচিত না। দুদক আসলো, দুদককে হেল্প করলাম, তারপর আমি চলে গেলাম। আবার কালকে ক্রীড়ামন্ত্রী উল্লেখ করলেন এবং সংসদে দাঁড়িয়ে একটা কথা বলা, কিন্তু there is a big difference যে সবারই রাইট আছে, যদি অভিযোগ আসে অভিযোগটা খতিয়ে দেখতে হবে এবং এটা বের করা দরকার। বিসিবির গেল নির্বাচনে অনিয়মার তৎকালীন সরকারের হস্তক্ষেপ নিয়ে চলছে স্বাধীন তদন্ত কমিটির কার্যক্রম। বর্তমান বোর্ড পরিচালকরা ক্ষমতার সেই চেয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা এ নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও সাবেক এই অধিনায়কের দাবি চেয়ারের মায়া নয়, বরং দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই বোর্ডে কাজ করছেন তিনি। আমার আকাঙ্ক্ষা অনেক, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করার, কিন্তু আমার খুব বেশি আকাঙ্ক্ষা নেই আমার এখানে থাকতেই হবে। মানে যদি অন্য কে আসে কাজ করতে চায় করবে, মানে এটা তো মানে কোনো জীবন মরণের ব্যাপার না। যা আমার এক্সপিরিয়েন্স আছে যতটুকু বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমি আশা করব এজেন্ডা সবার এটাই থাকা উচিত। এদিকে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো দেশের ক্রীড়াবিদদের জন্য চালু করা হবে মাসিক ভাতা। সরকারের এমন মহৎ উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ফারুক আহমেদ। আমার মনে হয় ফার্স্ট টাইম এবার এরকম একটা প্রোগ্রাম। আসলে পুরস্কার তো আগে আমরা দিয়েছি বা আমরা দেখেছি গভর্নমেন্টের টপ লেভেল থেকে, বাট আজকের প্রোগ্রাম কিন্তু একদম একটা দিক নির্দেশনা সহ ছিল আর কি। এই প্রোগ্রামটা আমার মনে হয় যদি আমি না যেতাম মিস করতাম আর কি। অ্যান্ড ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ক্রীড়ামন্ত্রী অল্প সময়ের মধ্যে একটা ভিশনারি জিনিস দিয়েছে, যেটা আসলে আমাদের স্পোর্টসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে বিপিএল এর বাকি টাকা পাবেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা, নিশ্চিত করেছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। 3 বার নোটিশ পাঠানোর পরও ঢাকা ক্যাপিটালসের সাড়া না পাওয়ায় বিসিবির এমন সিদ্ধান্ত। ঢাকাকে আমরা এতদিন মানে 23 তারিখে খেলা শেষ হয়েছে, আমরা অলরেডি 3টা চিঠি দিয়েছি। ওনারা বারবার প্রমিস করেছে যে পেমেন্ট ক্লিয়ার করে দিবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় 3.5 কোটি টাকার উপরে প্লেয়াররা পায়। আমরা হিসাবটা নিচ্ছি কিন্তু প্লেয়ারদের থেকে। এখন আমরা আমাদের কাছে যে 2টা ব্যাংক গ্যারেন্টি ছিল সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে ব্যাংক ওদের নিয়ম অনুযায়ী ওই টাকাগুলি আমাদের, এটা আনকন্ডিশনাল ব্যাংক গ্যারেন্টি ছিল, তো ওরা আমাদের কাছে টাকাটা দিয়ে দিলে আমরা তখন
এই ঢাকাকেও ডাকবো, প্লেয়ারদেরও ডাকবো, তারপরে ফাইনাল যে অ্যামাউন্ট আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব, দিয়ে বাকি টাকা ওদের রিফান্ড করে দেব। এবার ফুটবলের খবর। হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে সিঙ্গাপুর বধের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বের রেস থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচটা নিজেদের মতো রাঙাতে চান কোচ হাভিয়ার কাভরেরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও চ্যালেঞ্জ দিতে প্রস্তুত কাপ্তান জামাল ভুঁইয়া। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সিঙ্গাপুর থেকে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ভেন্যু। শেষ মুহূর্তের প্রস্তুতিতে লাল সবুজের গালিচায় হামজা, জামাল, ফাহিমরা। গেল 5 ম্যাচে বাংলাদেশের অর্জন 5 পয়েন্ট। এই ম্যাচটা কাগজে কলমে বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার হলেও লাল সবুজের ফুটবল জোয়ারে তার গুরুত্ব মাপা যায় না। তাই তো জয়ের বিকল্প ভাবতে নারাজ বাংলার কাপ্তান। At the same time, I think we have performed very well, and tomorrow we have another task, and I think we are well prepared for it. লাল সবুজের দলটা নিয়ে কাজ করছেন কোচ হাভিয়ার কাভরেরা। তপু, রাকিব ছাড়া ভিয়েতনামের বিপক্ষে খেললেও এ ম্যাচে হয়তো ইনজুরির কারণেই পাবেন না হৃদয় কাজেম, আকাশদের। তবুও হতাশ নন এই স্প্যানিশ কোচ। Got something historical in the last game. Tomorrow we'll have the chance of finishing with 8 points and making 7 points out of the last 3 games, and that is what is really exciting for me. And after that, we will see. But the positive part is that definitely the team is in a progression, and tomorrow we have another opportunity to show that. আসরে 5 ম্যাচ খেলা সিঙ্গাপুর এরই মধ্যে যোগ্যতা অর্জন করে নিয়েছে মূল পর্বে খেলার। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের বিপক্ষে নাটাইয়ের সুতোটা ঢিল দিতে চায় না সিঙ্গাপুর। বরং বাংলাদেশ আর হামজাকে সমীহ করছেন স্বাগতিক জাপানি কোচ। I think there's a lot of talk about him, but he's a very good player. He plays at a very, very high level, and he's definitely a threat tomorrow. And we're going to do our best as a team to collectively stop him and the threat of Bangladesh. এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের টিকিট, যেখানে 55,000-এ বাংলাদেশের দর্শকরা বরাদ্দ পেয়েছেন মাত্র 6,000 টিকিট। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হবে কিক অফ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, সিঙ্গাপুর। সিঙ্গাপুর ম্যাচই বাংলাদেশের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট হতে পারে হাভিয়ার কাভরেরার। তবে গুঞ্জন আছে চুক্তি বাড়াতে পারে ফুটবল ফেডারেশন। জানিয়ে জাতীয় দলের ফুটবলারদের মাঝেই দেখা দিয়েছে অসন্তোষ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করতে চান তারা। হাভিয়ার কাভরেরা বাংলাদেশ ফুটবলের একচ্ছত্র আধিপত্যের অধিকারী। তিনি যেভাবে চান সেভাবেই চলে বাংলাদেশের ফুটবলের গতিপথ। সেই গতিপথে থাকে যদি কিন্তু, থাকে পারফরমেন্স নিয়ে কাটা ছেঁড়া, থাকে চাকরি হারানোর ভয়। বাংলাদেশ মনে হয় একটু ব্যতিক্রম। লম্বা সময়ের দায়িত্বে থাকা কাভরেরা সন্তুষ্ট করতে না পারলেও চাকরি হারানোর ভয় কি আদৌ আছে এই কোচের? সূত্র বলছে সিঙ্গাপুর ম্যাচই হতে পারে বাংলাদেশের হয়ে কাভরেরার শেষ অ্যাসাইনমেন্ট। সেই সাথে আরেকটা গুঞ্জনও ডালপালা মেলেছে। আপাতত কাভরেরার সাথে চুক্তি নবায়ন করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানেই বেঁধেছে সমস্যা। জাতীয় দলের ফুটবলাররা সরাসরি কোচকে নিয়ে কথা না বললেও দলের মধ্যে উঠেছে অসন্তোষের গুঞ্জন। একাদশ সাজানো থেকে স্কোয়াড সব জায়গায় নাকি মনমানি করেন কাভরেরা। সিনিয়র ফুটবলাররা দলে কিছুটা কোণঠাসা, আর অনেক তরুণ নাকি পারফরমেন্স করেও পাচ্ছেন না জাতীয় দলের টিকিট। সেটি নিয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথেও কথা বলতে চান জাতীয় দলের ফুটবলাররা। নিজেদের অবস্থান, সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে করতে চান খোলামেলা আলোচনা। আর তাতেই কপাল পুড়তে পারে কাভরেরার। 2022 সালের জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেওয়া কাভরেরা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা কোচ। তার অধীনেই হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল, ফাহমিদুলদের মতো ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তি। কিন্তু তাতেও ফলাফলে নেই কোনো উন্নতি। এছাড়াও আছে বিস্তর অভিযোগ। নানা দিক থেকে একাধিকবার কাভরেরার বিরুদ্ধে উঠেছে সিন্ডিকেটের অভিযোগ। একাদশ সাজানো নিয়ে প্রায় প্রতিটা ম্যাচেই চলে সমালোচনা। ফুটবল সংশ্লিষ্টদের মতে হামজা, সমিতদের পরিচালনা করার মতো ক্যালিভার কাভরেরার নেই।
এই জায়গায় হাই প্রোফাইল কোচের খোঁজে রয়েছে বাফুফে। তবে বাফুফেকেও ভাবতে হচ্ছে আর্থিক দিকটা। সেই দিকটা মিলে গেলে শীঘ্রই নতুন কোচের দেখা পেতে পারে বাংলাদেশ। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। ফাহমিদুল ইসলামকে নিয়ে আমাদের কাছে একটা দারুণ সংবাদ আছে। তার ড্রিবলিং, তার পাস, মুগ্ধ করা, তার গতি সবকিছু মিলে আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসতে চাই। ড্রিবলিং, পাস, গতি, নির্ভীকতা, হার না মানা মানসিকতা। বাংলাদেশের হয়ে জাতীয় দলের সুযোগ পাওয়ার পর থেকেই ফাহমিদুল ইসলামে মুগ্ধ বাংলাদেশের ফুটবল প্রেমীরা। মাত্র ১৯ বছর বয়সী এই ইতালি প্রবাসী তরুণ উইঙ্গার যেন মাঠে ঝড় তুলে দেন। বল পায়ে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দ্রুতগতির দৌড়ে স্পেস তৈরি করেন। উইং থেকে ভেতরে ঢুকে শট নেন কিংবা বক্সের ভেতরে বনে যান পুরোদস্তুর স্ট্রাইকার। প্রতিটি মুহূর্তে তার খেলায় ফুটে ওঠে অসীম আত্মবিশ্বাস আর লড়াকু মনোভাব। কিন্তু এখনও একটা জিনিস অধরা, জাতীয় দলের জার্সিতে এখনও গোলের দেখা পাননি তিনি। বাংলাদেশের সামনে বড় পরীক্ষা। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া লাল সবুজের দলের কাছে এই ম্যাচ শুধু নিয়ম রক্ষার নয়, এটি সম্মান অর্জনের লড়াই। র্যাঙ্কিং, অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরমেন্স সব মানদণ্ডেই এগিয়ে সিঙ্গাপুর। এই ম্যাচে কি গোলের দেখা পাবেন ফাহমিদুল? সে সম্ভাবনা প্রবল। ফাহমিদুলের শক্তির জায়গা একেবারে স্পষ্ট। ড্রিবলিংয়ে তিনি যেন জাদুকর। দ্রুতগতির দৌড়ে ভাঙেন প্রতিপক্ষের দুর্গ। ইতালির ক্লাব ওলবিয়ায় খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। সিঙ্গাপুরের শক্তিশালী রক্ষণের বিপক্ষে দ্রুতগতির কাউন্টার অ্যাটাকই হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। আর সেখানে কোচ হাভিয়ের কাবরেরার কৌশলে তার ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝমাঠ থেকে হামজা চৌধুরী ও সমিতের লং পাস কিংবা থ্রু বল থেকে ফাহমিদুল যদি সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করতে পারেন তাহলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। টার্ন উইং থেকে ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাটাকিং মিডফিল্ড থেকে শেখ মোরসালিনের বলের যোগান তার কাজকে আরও সহজ করে তুলবে। এই তরুণ ত্রয়ীর বোঝাপড়াই হতে পারে ম্যাচের নির্ণায়ক। এবারের বাছাই পর্বে ফাহমিদুলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফিনিশিং। ম্যাচের পর ম্যাচে প্রতিপক্ষের ডেরায় ঢুকে গিয়েও গোলের দেখা পাননি। কিন্তু সময় গড়িয়েছে, দলের সঙ্গে বোঝাপড়া বেড়েছে, ফিটনেস নিয়ে কাজ করেছেন এবং মানসিকভাবে আরও শক্ত হয়েছেন। সুযোগ পেলে শট নিতে তিনি কখনো দ্বিধা করেন না। হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তার লম্বা সময় খেলার অভিজ্ঞতাও আছে। তাই লায়ন্সদের বিপক্ষে এবার তার পা থেকে আসতে পারে সেই অধরা গোল। কেএম সনি, স্টার নিউজ। বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচেও স্পটলাইট থাকবে তার উপর। মাঝ মাঠে রক্ষণের ঢাল হয়ে দাঁড়ানোর পাশাপাশি গোল স্কোরিং অ্যাবিলিটি হামজাকে করেছে বাকিদের থেকে আলাদা। সিঙ্গাপুর ম্যাচে হামজা জ্বলে উঠলে লেখা হতে পারে নতুন ইতিহাস। বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের অন্ধকার আকাশে যখন আশার আলো খুব ক্ষীণ হয়ে এসেছিল, তখনই হঠাৎ উদয় হলো এক উজ্জ্বল নক্ষত্র, হামজা চৌধুরী। পুরো জাতির বুকে যেন নতুন করে স্বপ্নের বীজ বপন হলো। লাল সবুজ জার্সি গায়ে লেস্টার সিটির যোদ্ধা, যিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে দেশের মাটিতে পা রাখলেন, তখন ঢাকার রাস্তায়, গ্রামের মাঠে যেন নবজাগরণ হলো ফুটবলের। দেশের ফুটবলকে বদলে দেওয়ার স্বপ্নটাও স্পষ্ট হামজার চোখে। জাত চেনাতে সময় নেননি হামজা। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পুরো মাঠে তার উপস্থিতি নজর কেড়েছে। ভারতের আক্রমণগুলোও যেন অসহায় আত্মসমর্পণ করেছে হামজার পায়ে। ইন্টারসেপশন, শর্ট ব্লক, ক্লিয়ার, সবকিছুতেই যেন নিখুঁত শিল্পীর ছোঁয়া। টিভির সামনে, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়া, সবখানে শুধু একটাই নাম, হামজা চৌধুরী। পুরো জাতি যেন বুঁদ হলো ফুটবলে। ঘরের মাঠে অভিষেক ভুটানের বিপক্ষে, যেখানে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্বই পালন করে ক্ষান্ত দেননি এই লেস্টার তারকা। দেশের জার্সিতে পান প্রথম গোলের দেখা। নেপালের বিপক্ষে ছাড়িয়ে যান নিজেকেই। সেই বিখ্যাত বাইসাইকেল কিক এখনও কোটি ফুটবল প্রেমীর চোখে ভাসে। সেই ম্যাচে পেনাল্টি থেকে আরেকটি গোল পানেনকা স্টাইলে। এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষেও হামজা ছিলেন অদম্য। চোখ ধাঁধানো গোল করেছেন ফ্রি কিক থেকে। দেশের জার্সিতে মাত্র 7 ম্যাচেই 4 গোল চৌধুরী সাহেবের নামের পাশে। শুধু গোল নয়, তার পাসগুলো ছিল জাদুর মতো। তার প্রত্যেকটা ট্যাকল যেন দেশের গর্বের প্রতীক, প্রত্যেকটা ইন্টারসেপশন যেন জাতির আত্মবিশ্বাসের নতুন স্তম্ভ।
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। স্বাভাবিকভাবেই সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। তিনি ইংল্যান্ডে যে ধরনের উন্নত মাঠে খেলে অভ্যস্ত, সিঙ্গাপুরে পাবেন প্রায় কাছাকাছি মানের পিচ। তাই তো পুরো জাতি তার দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তার শক্তিশালী ডিফেন্স, নিখুঁত পাস, সময়মতো ইন্টারসেপশন, প্রয়োজনে গোলের স্পর্শ, সব যদি জ্বলে ওঠে তাহলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হতে পারে আরেকটি রূপকথার গল্প। হামজা চৌধুরী শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের নায়ক। তার প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি ডিফেন্সিভ অ্যাকশন যেন চিৎকার করে বলছে, আমরা পারি, আমরা জিতব। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে আজকের মতো বিদায় নিচ্ছি।